বিশ শতকের শুরুতে বাংলা কবিতার আকাশে যখন একাই রাজত্ব করছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই সমসাময়িক যে সকল কবিগণ আরও যারা লেখালেখি করছে তারা তো সকলেই অনুসরণ করছে। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের এই কাজী নজরুল ইসলাম। ইনিও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করছে, বা আমরা বলতে পারি যে যে সময়টাতে বিভিন্ন কবিরা রবীন্দ্রনাথ ঠাকুরের পথ ধরেই হাঁটছেন, ওর ভাষা বল, ভাব বল, সুর বল, সবখানেতেই দেখা যাচ্ছে বিভিন্ন কবিদের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া। ঠিক সেই সময় হঠাৎ যেন আগুনের ফুলকির মতো ছিটকে পড়ল বাংলা কাব্যের বুকে একজন বিশাল ব্যক্তিত্ব। সেটার নামই হচ্ছে কাজী নজরুল ইসলাম। আগুনের ফুলকি। এই যে আগুনের ফুলকি বলার কারণটাই হচ্ছে তার ভিতরের যে বিদ্রোহ সত্তা আছে, যেটার জন্য আমরা কাজী নজরুল ইসলাম নামটা শুনলেই আমরা এক সেকেন্ডের মধ্যে কোথাও না কোথাও তার একটা উপাধিতে চলে যায়, যেটা হচ্ছে বিদ্রোহী কবি। এই মানুষটা এসেছিল তরুণদের, অর্থাৎ যুব সমাজের জড়ত্ব ভাঙাতে, অবসাদ ঝরাতে, পৌরুষের ডাক দিতে। যে সময়টাতে পুরো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে ব্রিটিশ সরকার, পুরো সমগ্র এলাকা জুড়ে ব্রিটিশ শাসন চলছে, যুব সমাজকে জাগ্রত করার জন্য এই মানুষটা বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছেন, এমনকি এনাকে জেলও খাটতে হয়েছে। রবীন্দ্রনাথের পর 20 শতকের 20-30-এর দশকে সবচেয়ে সমাজ সচেতন, সময় সচেতন কবি যদি আর কেউ থাকে, তো সেটা হচ্ছে এই মানুষটাই, যার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এই মানুষটা জন্মগ্রহণ করছে 1899 খ্রিস্টাব্দে এবং মারা যাচ্ছে 1976 খ্রিস্টাব্দে। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট জন্ম সালটা এবং মৃত্যু সালটা। কাজী নজরুল ইসলামের দুটো সালেই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। কোন মাসে জন্মগ্রহণ করছে এটা ম্যাটার করে না, কিন্তু কত সালে জন্মগ্রহণ করছে এটা প্রচণ্ডভাবে ম্যাটার করে। এমনকি এর পিতামাতার নামও কিন্তু ম্যাটার করে। তো তোমাদেরকে প্রথমেই কাজী নজরুল ইসলাম থেকে একটা শর্ট কোশ্চেন মনে রাখতে হবে, যে কাজী নজরুল ইসলাম কোথায় এবং কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। তো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে দেখ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ওকে, 1899 খ্রিস্টাব্দে 24শে মে। তার পিতা হচ্ছে কাজী ফকির আহমেদ, মাতা হচ্ছে জাহেদা খাতুন। এই যে কাজী যেটা পাচ্ছিস তোরা, কাজী, এই কাজীটা কি জানিস? হুম? এই না স্যার, উপাধি। এটা হচ্ছে উপাধি। কি উপাধি? বলতে পারবি? হুম, বলতে পারবি? স্যার বলবো? হুম, বল। পৈতৃক উপাধি। হ্যাঁ, এটা হচ্ছে তার পৈতৃক উপাধি। ঠিক আছে, দাঁড়া একটু দাঁড়া। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে
আমাদের কাজী নজরুল ইসলামের পৈতৃক উপাধির নাম কি বা পৈতৃক উপাধি কি, তাহলে তোরা কি লিখবি? জি। কাজী। কাজী। ক্লিয়ার? ওকে, বোঝা গেল জায়গাটা? ঠিক, দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। কিছু ছদ্মনাম আছে যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট, একটু মনে রাখবি, বিশেষ করে ধূমকেতু। ওকে, এইটা একটু ইম্পর্ট্যান্ট হয়, এই নামটা একটু মনে রাখিস। নুরু আছে, তারা খেফা আছে, তারা খেফাটা ইম্পর্ট্যান্ট হয়, হ্যাঁ, যেগুলো গোল দাগ দিচ্ছি একটু মনে রাখার চেষ্টা করবি। বাগনান, নজর আলী, ধূমকেতু, এটা একটা এদিকে চলে এসছে। তো এই ধূমকেতু এবং তারা খেপা এই দুটো ছদ্মনামে তিনি বিভিন্ন রচনা করেছেন, এটা একটু ইম্পর্ট্যান্ট, তো এটা একটু মনে রাখিস। উপাধি কিছু আছে, তার ভিতরে একটা দুখু মিয়া উপাধি, প্রচন্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট। একদিকে আছে দুঃখের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, আর একজন হচ্ছে দুখু মিয়া। গুলিয়ে ফেলবি না। দুখু মিয়া বলা হয় আমাদের কাজী নজরুল ইসলামকে। কেন বলা হয়? কারণ হচ্ছে একটাই, যে কাজী নজরুল ইসলাম এর যে মা, বা এই যে দুজন, এর মায়ের 3টে সন্তান পরপর মারা যায় কাজী নজরুল ইসলামের জন্মের আগে। তো তাহলে মনে কর, একটা মায়ের গর্ভ থেকে 3টে শিশু পরপর মারা গেল, তারপরে যদি চতুর্থতম সন্তান আসে, তাহলে সবাই ভাববে এই সন্তানটাও কিন্তু মারা যাবে। তাহলে যখন চতুর্থ সন্তান স্বরূপ আমাদের কাজী নজরুল ইসলাম পৃথিবীতে ল্যান্ডিং করছে, তখন তার চাচা এসে বলেছিল, এই মিয়াও, মানে মিয়া মানে সন্তান, এই মিয়াও দুঃখ দিতে এসেছে, অর্থাৎ এও হয়তো সবাইকে দুঃখ দিয়েই পৃথিবী ছেড়ে চলে যাবে। কিন্তু দেখা গেছে যেই কাজী নজরুল ইসলাম মারা যায়নি, সে কারণে একে দুখু মিয়া বলা হয়। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি ছিল এই মানুষটা, এবং সেখানকার মানুষেরা একে দুখু মিয়া বলে ডাকতো। কেননা এ গরিব মানুষের দুঃখ যন্ত্রণা হ্যান ত্যান সমস্ত কিছু কিন্তু দেখতে পারত। নর্মালভাবে আমরা মনে রাখবো, কিন্তু আসল কারণ হচ্ছে এটা। ওর আমাদের মায়ের 3টে সন্তান পরপর মারা যায়, পরবর্তী সময় যখন এ আসে চতুর্থতম, তখন ওর চাচা এসে বলেছিল এই মিয়াও দুঃখ দিতে এসেছে, সেই জন্য তার নাম হয়েছে দুঃখ মিয়া। জায়গাটা ক্লিয়ার হয়েছে বাবুরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে আছে যুগের কবি। দেখ, যুগের কবি মানে হচ্ছে কি জানিস? তোরা কাজী নজরুল ইসলামের এই যদি সাম্যবাদী কবিতা পড়ে থাকিস কোনোদিন, তাহলে সে নিজেই বলছে তোমার ভিতরেই আছে যুগাবতার, মানে তোমার মধ্যেই সেই ক্ষমতা আছে যুগের অবতার হওয়া। একটা যুগ, এই যে একটা যুগ, যে যুগটা, এই যে মনে করো আমাদের পশ্চিমবঙ্গ এখন একটা যুগ চলছে, এখানে আমরা সব সময় কি দেখছি, যে হয়তো এমন কোনো পার্টি আসবে বা এমন কোনো মানুষ আসবে যে মমতাকে ধ্বংস করে দিয়ে পশ্চিমবঙ্গকে একটা নতুন আলো দেখাতে পারে। কিন্তু কাজী নজরুল ইসলাম বলছেন যে সেটা তোমার ভিতরেই আছে, তার জন্য কারো অপেক্ষা করার কোনো দরকার নেই। তুমি যদি এখন পর্যন্ত যারা যুগের পরিবর্তন করেছে, যারা যুগের পরিবর্তন করে তাদেরকে যুগাবতার বলা হয়, তাদেরকে যুগের কবি বলা হয়। যে সময়টাতে ব্রিটিশ সরকার পুরো ভারতবর্ষকে অধীন করে রেখেছে, সেই সময়টাতে আমাদের এই কাজী নজরুল ইসলাম ব্রিটিশের বিরুদ্ধে প্রবলভাবে লড়াই করেছে। কিন্তু মজার বিষয় এইটাই, যে এই মানুষটা কিন্তু প্রথম জীবনে 1917 সালে ব্রিটিশ সরকারের দলেই কিন্তু সৈন্য হিসাবে যুক্ত হয়েছিল। পরবর্তী সময় প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন সে 1920 ওই 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 রকম সময়সীমাটাতে কলকাতা আবার ফিরে এসেছিল, তারপরে লেখালেখিগুলো শুরু হয়েছে। তো এই মানুষটা, এই যে যে যুগটা চলছিল অন্ধকারময় যুগ, সেই যুগে দাঁড়িয়ে যে অসুররা সমগ্র ভারতবর্ষকে গিলে খাচ্ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই জন্য একে যুগের কবি বলা হয়। আমরা একদিক দিয়ে বলতে পারি। তো যুগের কবি অত ইম্পর্টেন্ট নয়, দুখু মিয়াটা ভালো করে মনে রাখবি। বুলবুল,
এটা অতটা ইম্পর্ট্যান্ট এই কারণেই হবে না, কেননা এটা গানের জায়গাতে চলে যাচ্ছে, আর তোদের কাব্য আছে। তবুও পাশাপাশি মনে রাখিস যে বুলবুল এই মানুষটা অন্যতম একটা উপাধি, বা বুলবুল নামে তিনি পরিচিত এই কারণেই, কেননা তিনি হিন্দু মুসলমান উভয় ধর্মের জন্য প্রচুর গান রচনা করেছেন, এবং আধুনিক বাংলা গানের জগতে তিনি বুলবুল নামে পরিচিত। পাশাপাশি তিনি এই শাক্ত পদাবলীর যে গান, শ্যামা সঙ্গীত, এইগুলোও কিন্তু অনেক রচনা করেছেন। তো গানের জন্যই সাধারণত উনি বুলবুল নামে খ্যাত। বিদ্রোহ কবি, বিদ্রোহী কবি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আমরা সকলেই জানি যে বিদ্রোহী কবির জায়গাটা, আমি বারবার বলছি যে আমাদের কাজী নজরুল ইসলামের যে আবির্ভাবটা, সেটা বজ্রের থেকে কম নয়, সেটা আগুনের ফুলকির থেকে কম নয়, সেটা বজ্র নিনাদের থেকে কম নয়, সেটা ধূমকেতুর থেকে কম নয়, সেটা ধূমকেতুর মতো, বজ্র নিনাদের মতো, আরও যত যা ভয়ঙ্কর জিনিস আছে, সেই ভয়ঙ্করের স্বরূপ হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এই বিদ্রোহী কবি, তিনি নামটা পাচ্ছেন বিশেষ এই যে অগ্নিবীণা কাব্য যেটা আছে তার প্রথম কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের অন্যতম একটা কবিতা বিদ্রোহী কবিতা। সেই বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে তার বিদ্রোহের আত্মপ্রকাশ, তার পরবর্তী সময়েতে বিভিন্ন ধরনের বিদ্রোহীযুক্ত কাব্যগ্রন্থ লিখেছেন, যেখানে তার পুরোটাই বিদ্রোহ সত্তা প্রকটিত হয়েছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তার ভিতরে একটা আছে বিষের বাঁশি, ভাঙ্গার গান, প্রলয় শিখা। হ্যাঁ, কাব্যগ্রন্থে বিদ্রোহ সার্থক প্রকাশ ঘটিয়েছেন তিনি। এই সমস্ত কারণে বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আমরা চিনে নিতে পারি বা অভিহিত করি। তো নর্মাল যদি আমরা বলি, একটু এখানে একটু বিশ্লেষণ করি, যে কাজী নজরুল ইসলাম যখন কবিতা লেখা শুরু করেন, তখন সমগ্র দেশটা ছিল পরাধীন। ইংরেজ শাসনের ভারে মানুষ তখন, বা মানুষের শিরদাঁড়া সম্পূর্ণভাবে নুয়ে পড়েছে। ভয় আর অভ্যাসে সবাই যেন ওই সময়ে মাথা নিচু করে বাঁচছে। সমাজের দিকে যদি তাকাস, ওই সময়টাতে সমাজের ভিতরেও জাতপাত, ধর্মের ভেদাভেদ, ধনী গরিবের বৈষম্য, এই সমস্ত জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছিল, উঁচু নিচ। তো এই সমগ্র জায়গাটা জুড়ে, পাশাপাশি ব্রিটিশ শাসন, সমগ্র জায়গাটা জুড়ে একদম যখন পুরো দেশটা নীরব, সহনশীল, অবদমিত, পুরো প্রত্যেকটা মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এই সময় এই তরুণ কবি গর্জে উঠেছিল। এই মানুষটা আর চুপ থাকতে পারেনি। তিনি পদে পদে ব্রিটিশদের উপরে ঝাঁপি পড়েছে তার কবিতার মধ্য দিয়ে, অস্ত্রের মধ্য দিয়ে নয়, কবিতার মধ্য দিয়ে। তোদের ক্লাস 12 ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেট না তোরা? হুম, তোরা ক্লাস 12 ওল্ড সিলেবাস। হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্রন্দনতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। স্যার। সেখানে দেখবি শেষ লাইনটা আছে যে আমার কলম কেমন একটা বিস্ফোরণ। মানে মেন কথা হচ্ছে যে কলমটা শুধু কলম নয়, এই কলম বিস্ফোরণও ঘটাতে পারে। তো কবির কলমে বিস্ফোরণ ঘটেছিল ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিটা পদক্ষেপে। এই কারণে আমরা এই মানুষটাকে বিদ্রোহী কবি হিসেবে ঘোষণা করি। বোঝা গেল জায়গাটা? বিদ্রোহী কবি বোঝা গেল। হ্যাঁ স্যার। গাজী আব্বাস বিটকেল, অনেক জায়গাতে বিটকেল পাবি শুধু, তো গাজী আব্বাস বিটকেল মনে রাখার দরকার নেই। ব্যাঙাচি কবিটা মনে রাখিস। ব্যাঙাচি কবি একটু ভালোবেসে, একটু আদর যত্ন করে, একটু তারিফ করে আর কি, শেখ চকর গদা, হ্যাঁ, কবির তারিফ করে এই নামটা দিয়েছিল ব্যাঙাচি কবি। তো ব্যাঙাচি কবিটা একটু মনে রাখিস। হ্যাঁ, ব্যাঙাচি কবি আমাদের নজরুল ইসলাম পরিচিত। হাবিলদার কবি, এটা প্রচুর ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষাতে আসে। সম্ভবত 1917 সালে
যখন এই মানুষটা ব্রিটিশ সরকারের সৈন্য হিসাবে যুক্ত হয়েছিল, হ্যাঁ, এর প্রথম জীবনটা শুরু হয়েছে সৈনিক হিসাবে। তো তার পরবর্তী সময়ে প্রমোশন হয়ে এ হাবিলদার হয়েছিল। সেই জন্য একে হাবিলদার কবি বলা হয়। মানুষের কবি, কারণ এই মানুষকে সাপোর্ট করেছে, মানুষের হয়ে কথা বলেছে। জনগণের কবি, সেম জিনিস, এবং বাংলাদেশের জাতীয় কবি। তাহলে মানুষের কবি, জনগণের কবি, বাংলাদেশের জাতীয় কবি তো পরীক্ষাতে আসবে না। তবে হাবিলদার কবি কে, ব্যাঙাচি কবি কে, বিদ্রোহী কবি কে, বুলবুল, এটা ইম্পর্টেন্ট হয়, পরীক্ষাতে আসে। কোন কবি পরিচিত বুলবুল নামে? কাজী নজরুল ইসলাম, এটা, এবং দুঃখ মিয়া, এইগুলো কিন্তু মনে রাখবি। আর ওইদিকে ধূমকেতু আর তারাখেপা, এই যে তারাখেপা আর ধূমকেতু, বোঝা গেল জায়গাটা বাবুরা? জায়গা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার হয়েছে সবার? কি রে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে দেখ, পত্রিকাতে সে 3টে পত্রিকা সম্পাদনা করেছে, যার ভিতরে একটা হচ্ছে নবযুগ পত্রিকা, একটা হচ্ছে ধূমকেতু পত্রিকা। প্রথম সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে নবযুগ, আর একটা হচ্ছে লাঙ্গল পত্রিকা। তো দেখ, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, তো পরীক্ষাতে এইভাবে প্রশ্ন আসে যে কাজী নজরুল ইসলামের 2টো সম্পাদিত পত্রিকার নাম লেখো। তো 2টো সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে কি? যে কোনো 2টো মনে রাখতে পারিস, ধূমকেতু আর লাঙ্গল মনে রাখিস। আর না হয় হয়তো প্রথম সম্পাদিত পত্রিকাটা মনে রাখলি, আর যে কোনো একটা 2টোর মধ্যে। হয়তো ইনকেসের ব্যাপারে দিয়ে দিল যে কাজী নজরুল ইসলামের প্রথম সম্পাদিত পত্রিকার নাম কি, তখন নবযুগ হবে। হ্যাঁ, নবযুগ, ধূমকেতু, নাঙ্গল। তো নবযুগটা মনে রাখিস, পাশাপাশি 2টোর ভিতরে যে কোনো একটা। তো ধূমকেতুটা মনে রাখতে পারিস এই কারণে, কারণ তার ধূমকেতু একটা ছদ্মনামেই আছে। ঠিক আছে, সেই জায়গাতে বোঝা গেল জায়গাটা। এই 3টে পত্রিকা কিন্তু সম্পাদনা মানুষটা করেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মেন পার্টগুলোতে আমি একটু যাচ্ছি। দেখ, হচ্ছে সেনাবাহিনীতে যোগদান, এইটা একটু ইম্পর্টেন্ট হয়। দেখ, 1917 খ্রিস্টাব্দের শেষের দিকে কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করছে। কাদের সেনাবাহিনী হিসাবে যোগদান করেছিল? ব্রিটিশ শাসকের। বুঝতে পারছিস? ব্রিটিশ শাসকের সেনাবাহিনী হিসাবে যোগদান করেছে। যে মানুষটা একটা সময় ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ লিখে তার বিভিন্ন কাব্যগ্রন্থকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ওই কাব্যগ্রন্থকে প্রচার করতে দেওয়া হয়নি, তার কাব্যগ্রন্থকে বাজেয়াপ্ত করা হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে। সেই মানুষটাই একটা সময় কাজ করে এসেছে ব্রিটিশদের সেনাবাহিনী হিসাবে, ব্রিটিশদের সৈনিক হিসাবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসে, সৈনিক কবি কাকে বলা হয়? কাকে বলা হয় সৈনিক কবি? রবীন্দ্র সমসাময়িক কবির মধ্যে সৈনিক কবি কে ছিলেন? বল। ফিস করে বলিস না, জোরে করে বল। কাজী নজরুল কাজী নজরুল ইসলাম। তো এই মানুষটা, এটা একটু সালটা মনে রাখিস, 1917 সালে, যেহেতু ব্রিটিশ সরকারের হয়ে সেই যোগদান করেছিল, সেই জন্য একটু ইম্পর্টেন্ট। তো একটু শুন এখানে। তো 1917 খ্রিস্টাব্দে সে ব্রিটিশ সরকারের হয়ে সেনাবাহিনীতে যোগদান করছে। এখান থেকে তার একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবনের। কারণ তার জীবনটা দারিদ্র্যপূর্ণ একটা জীবন ছিল। তো তো সেই দারিদ্র্য এবং অনিশ্চয়তার জীবন পেরিয়ে তিনি যোগ দিয়েছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে। তো প্রথমেই তাকে সেনাবাহিনী রূপে যোগদান করা হয়নি। তাকে এই যে বলে না যে বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে, 5-6 মাস হ্যান ত্যান থাকে। তো তো সেই জন্য তাকে প্রথমে ফোর্ট উইলিয়ামে রাখা হয়েছিল। সেখানে তাকে কঠোরভাবে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময় যখন প্রশিক্ষণ তার হয়ে যায়, তখন তার যে কর্মস্থল ছিল সেটা হচ্ছে করাচি। তাকে যেখানে নিয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে করাচি। তো তার কর্মস্থল হিসেবে তাকে করাচি সেনাবাহিনীতে বা সেনানিবাসে, সেনাবাহিনীতে বলবো না, সেনানিবাস বলবো, করাচি সেনানিবাসে তাকে যুক্ত করা হয়। সেখানেই তার শুরু হয় সৈনিক জীবন।
এখন এখানে ছিল 1917 থেকে 1920 পর্যন্ত। 1917 থেকে কত পর্যন্ত? 1920 1920 পর্যন্ত। এই সময়টাতে চলছিল কোন বিশ্বযুদ্ধ? হুম? প্রথম বিশ্বযুদ্ধ। এই সময়টাতে চলছিল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ সম্ভবত 1918-তে শেষ হচ্ছে, নভেম্বরের দিকটাতে। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন 1920 খ্রিস্টাব্দে সে পুনরায় কলকাতা চলে আসছে এবং এই সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে ত্যাগ করে দিচ্ছে। এখন মজার বিষয় এখানে এটাই যে কাজী নজরুল ইসলাম বন্দুকধারী সৈনিকের থেকেও বেশি গুরুত্ব রেখেছে স্যার শোনা যাচ্ছে না বাকিদের। আর দেখাও যাচ্ছে না। কি রে বাকিদের? হ্যাঁ স্যার যাচ্ছে। ওটা তোর নেটওয়ার্কের প্রবলেম না, আমিও স্যার শুনতে পাচ্ছি না। তোদের নেটওয়ার্কের প্রবলেম। তাহলে তোরা এবারে শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। এটা আমার বলবি এরকম, হ্যাঁ? এখন পাচ্ছি। বাকিরা শুনতে পাচ্ছিস তোরে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো কোন জায়গাতে ছিলাম? যে বন্দুকধারী সৈনিকের থেকে কলমধারী সৈনিক আমরা বলতে পারি। এই করাচিতে বসবাস মানে থাকাকালীনই সে ফার্সি ভাষা শিখেছিল, দেশি বিদেশি নানা বাদ্যযন্ত্রের সঙ্গীত চর্চা করত, সে গদ্য পদ্যের সাধনাও করত। এখান থেকেই তার প্রথম গল্প বাউন্ডলের আত্মকাহিনী বা আত্মাকাহিনী, এটা আত্মা হবে না, এটা আত্ম হবে, হ্যাঁ। বাউন্ডুলের আত্মকাহিনী নামক তার প্রথম গল্প প্রকাশিত হয়, যেটা সৌগাত পত্রিকায় প্রকাশিত হয়। তবে এটা তোদের ইম্পর্টেন্ট নয়। এই সৌগাত পত্রিকাটা এই কারণে দেওয়া হয়েছে, যদি এই রকম প্রশ্ন আসে যে সাহিত্য জগতে কোন পত্রিকার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম আত্মপ্রকাশ করেন, তখন হবে সৌগাত পত্রিকার মধ্য দিয়ে। তবে তোদের এই প্রশ্নটা আসবে না। প্রথম কবিতাটা একটু ইম্পর্টেন্ট। তার প্রথম কবিতা ছিল মুক্তি, এবং এটা সে ওই করাচি সেনানিবাসে থাকাকালীনই কিন্তু লিখেছে। তাহলে পরীক্ষাতে ইনকেসের ব্যাপারে যদি দেওয়া হয় যে করাচি সেনাবাহিনীতে থাকাকালীন তার প্রথম কবিতা বা তার প্রথম কোন কবিতাটি তিনি লেখেন, কি হবে? মুক্তি। বাউন্ডুলের আত্মকাহিনী। ওটা গল্প। বাউন্ডুলের আত্মকাহিনীটা কিন্তু গল্প। বুঝতে পারলি? ওকে, এরপরে দেখ, তাহলে আমরা বোঝা গেলাম এই বুঝতে পারলাম এই জায়গাগুলো করেছে সেখান থেকে। এরপরে 1920 খ্রিস্টাব্দে সে পুনরায় কলকাতা চলে আসছে। 1920 খ্রিস্টাব্দে কলকাতায় আসার পরে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে রে সবার? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। 1920-তে কলকাতাতে থাকার পরে মানে কলকাতাতে চলে আসছে 1920-তে। সে 1921-এ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে যাচ্ছে শান্তিনিকেতনে। কোথায় যাচ্ছে? শান্তিনিকেতন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাতের পরে রবীন্দ্রনাথ ঠাকুর যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, এদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক বজায় ছিল। কোনো রকম কোনো কাটছাট মারামারি কিন্তু হয়নি। এই সময়টাতেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা অনশন চলেছিল, সম্ভবত 39 দিন। তো যখন অনশনে নেমেছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এনাকে বলছে যে তোমার ওই অনশনে থাকাটা শোভা পাচ্ছে না, তুমি সেখান থেকে ফিরে এসো, তোমাকে কাব্য জগতে মানুষের প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই সময়ে এই কাজী নজরুল ইসলামকে কেউই মানত না যে একজন ভালো কবি আর কি। সবাই একে রাজনীতিবিদ হিসাবেই মানত, কারণ এই যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হ্যান ত্যান বহু কিছু। কিন্তু একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই একে চিনতে পেরেছিল
যেই মানুষটা একদিন যুব সমাজের পথপ্রদর্শক হতে পারে। তোরা যদি লক্ষ্য করিস তো রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত বলে একটা নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কেই লিখেছে। আর যখন বসন্ত বলে নাটকটা কাজী নজরুল ইসলাম দেখছে তখন গভীরভাবে আনন্দিত হয়েছিল এবং কাজী নজরুল ইসলাম সঞ্চিতা বলে একটা কবিতা সংকলন তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু উৎসর্গ করেছিল। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জায়গা। হ্যাঁ, আর একটা বিষয়, তো রবীন্দ্রনাথ ঠাকুর ওকে বলেছিল অনশন থেকে মুক্ত হতে, কিন্তু এই বেটা অনশন থেকে মুক্ত হয়নি, এতটাই একজেদে এবং একগুঁয়ে ছিল। তখন একটা মেয়ে এসেছিল যার নাম হচ্ছে বিরাজ সুন্দরী দেবী, যাকে সে মা বলে সম্বোধন করত কাজী নজরুল ইসলাম। তো মানে একটা পত্রতে বলেছিল আর কি, এই বিরাজ সুন্দরী দেবী যে তুমি আর অন্বেষণ করনি, তখন সেই অনশনটা হাঁটিয়ে নিয়েছিল, সেখান থেকে তুলে নিয়েছিল। সেটা মেয়েটার নাম হচ্ছে বিরাজ সুন্দরী দেবী। তো যখনই ও ওই সেনাবাহিনী থেকে 1920 খ্রিস্টাব্দে আসছে, তার পরপরেই তার যা কিছু লেখালেখি কিন্তু হচ্ছে, অরিজিনাল লেখালেখি কিন্তু যা কিছু হচ্ছে, দেখ 1922 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ যেটা অগ্নিবীণা, ঠিক আছে, প্রকাশ পাচ্ছে। কিন্তু এখানে জেলের ব্যাপারটা একটু বলি। যখন সে আসছে, সে প্রথম জেল খাটছে 1 বছরের জন্য, চলে যায় পেছনে, জাস্ট নর্মাল দেওয়ার জন্য আছে, আনন্দময়ীর আগমনে এই কবিতাটার জন্য। এই কবিতাটার জন্য প্রথম সে জেল খাটছে 1 বছর। কেন জেল খাটছে? কারণ এই আনন্দময়ী কবিতাতে কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী সত্তা সেটা ভরপুর ঠুসে ঠুসে আছে। এই আগমনী শব্দটা শুনতে শুনতেই হয়তো তোরা কোথাও না কোথাও চলে যেতে পারিস। ফার্স্ট সেমিস্টারে ছিল না শাক্ত পদাবলী তোদের, নাকি সেকেন্ড সেমিস্টারে ছিল নাকি? সেকেন্ড সেমিস্টার ছিল। সেমিস্টার মানে আগমনী পর্যায়ের একটা পদের কথা তোরা চলে যেতে পারিস। আর আগমনী মানেই আমরা কাকে বুঝি? দুর্গাকে বুঝি, তাই তো রে? দুর্গাকে বুঝি। হ্যাঁ স্যার। সে আসবে কার কাছে? মাতা মেনকার কাছে। তো এই যে আনন্দময়ীর আগমনে, এই আনন্দময়ী মানে হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গাকে তিনি আনন্দময়ী বলে সম্বোধন করেছেন। ব্রিটিশ সরকার যখন সমগ্রভাবে আমাদের ভারতবাসীর উপর প্রবল অত্যাচার চালাচ্ছে, যেখানে প্রত্যেকটা মানুষের মানে আমি কি বলবো, যে পুরো পিঠ দেওয়াল ঠেসে যাচ্ছে, যেখানে প্রত্যেকটা মানুষ ভয়ে ভয়ে তাদের জীবন বাঁচাচ্ছে, প্রতিটা পদে পদে মৃত্যুর ছায়া, এই সময়টাতে সে লিখছে 1922 খ্রিস্টাব্দে, 1922 লিখছে এই কবিতাটা আনন্দময়ীর আগমনে, যেখানে সে বলছে, হে মা, কারণ দেবী দুর্গাই অসুরকে কি করে রে? অসুরকে কে বধ করেছিল? দেবী দুর্গাই। হ্যাঁ সে বলেছিল, হে মা, তুমি কৈলাস থেকে নেমে এসো, নেমে এসে তুমি এই অসুরকে বধ করো। অসুর বলতে কাকে? অসুর বলতে এই ব্রিটিশকে। আর বলেছিল, তুমি এই অসুরকে বধ করে তুমি ওরও রক্ত পান করো আর আমাকেও একটু দাও। এরপরে তুমি এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে কাজী নজরুল ইসলাম যে সময়টাতে প্রত্যেকটা মানুষ এর হৃদয়ে এইটুকু ইচ্ছা যে যেমন করে হোক বেঁচে থাকো, যেন তেন প্রকারে বেঁচে থাকো। যেমন হিটলারি শাসন, হিটলারের একটা নীতি আছে, বলছে এমন তুমি রাজনীতি করো যেখানে মানুষের শেষ ইচ্ছাটা এটাই হয়, যেন বাবু আমি ওই যেন তেন প্রকারে আমি বেঁচে আছি, আমার এটাই হচ্ছে সব থেকে বড় ভাগ্য। যে সময়টা ব্রিটিশ শাসনে সমগ্র জগৎটা অন্ধকার হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের পিঠ দেওয়াল ঠেকে গেছে, সেই সময়টাতে কাজী নজরুল ইসলাম সেই রুদ্ররূপিণী মাকে আহ্বান করছে এই অসুরকে বধ করার জন্য। এবং কবিতাতে তিনি বলছেন, আমারও রক্ত পিপাসা, এই রক্ত পিপাসা তুমি দূর করো, তুমিও রক্ত পান করো,
আমাকেও একটু দাও। তাহলে এই যে একটা বক্তব্যের জন্য ব্রিটিশ সরকার তাকে 1 বছরের জন্য জেলে পাঠায়। পরবর্তী সময় সে জেল ছাড়া পায় সম্ভবত 1923-এ। তারপরে প্রলয় শিখা কাব্যগ্রন্থ লেখার জন্য সে আবার তাকে জেলে যেতে হয়, কিন্তু এখানে তাকে জেলটা খাটতে হয়নি। ব্রিটিশ সরকারের সাথে মহাত্মা গান্ধীর একটা চুক্তি হয়েছিল, সেটাই হচ্ছে এর মেন রিজন। এরপরে এই মানুষটা যে কত বড় বীর বা কত বড় বিদ্রোহী কবি সেটা তোরা যদি, কারণ আমরা বললাম তোদেরকে প্রথমেই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতার মধ্য দিয়েই তার বিদ্রোহ সত্তাটা আত্মপ্রকাশ ঘটছে। তাহলে সেই বিদ্রোহী কবির কিছু লাইন এখানে তুলে ধরা হয়েছে। দেখ, বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ, রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বড় বীর আমি চির উন্নত শির। কি ডেঞ্জার লাইন! বিদ্রোহী কবি কোন দিক দিয়ে? এইগুলোর ভিতরে কি বিদ্রোহ ফুটে উঠছে? এগুলোর মধ্যে বিদ্রোহ ফুটে উঠছে একটাই, আমি স্টুডেন্ট, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এমএ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, সরি সেকেন্ড ইয়ার, নেট পিএইচডি, প্রফেসর, ইউপিএসসি, যা কিছু আছে পদে পদে আমি সবকে একদম ভেদ করে আমি উপরে উঠব। কারো যদি ক্ষমতা থাকে তো আমাকে টিকিয়ে নিক। আমার এই উন্নত শির, শির মানে হচ্ছে মাথা, এখানে আমার এই মাথা কখনো আমার নিচু হবে না। তাহলে এখানে সেই জায়গাটা আসছে, বলছি বলো বীর, প্রত্যেকটা যুব সমাজকে বলছি, বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, বলছে আমি মহাকাশ ফাড়বো, চন্দ্র সূর্য গ্রহ তাহার ছাড়ি, মানে কোথায় চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা। দেখ, যেখানে একটা মর্ত পৃথিবীর মানুষ, সে কোথায় চন্দ্র সূর্য গ্রহ তারা পুরো জ্যোতিষকে চলে গিয়ে বলছে আমি সেখানে তোলপাড় করব। কি ভুলোক! ভুলোক মানে কি রে? পৃথিবী। দুলোক, দুলোক মানে কি? আকাশ। গোলক, গোলক মানে কি? যেখানে বিষ্ণু বসে থাকে। এই যে এটা দেখতে পাচ্ছিস, এই যে এটা, হ্যাঁ স্যার। এই যে এখানে বসে আছে, যেটা বসে আছে সেটাই হচ্ছে বিষ্ণুর আসন, যেটা সেটাই হচ্ছে গোলক। বলছে ভূলোক পৃথিবী, পৃথিবী ভেদিয়া, পৃথিবী ভেদবো আমি, দুলোক আকাশ ভেদিয়া, প্রথমে মর্ত পৃথিবীতে আছি আমি, সেটাকে ভেদ করব। তারপরে সেখান থেকে আমরা কাকে পাবো? আকাশকে পাবো, আমি সেটাকে ভেদ করব। তারপরে আমি কোথায় পাবো? যেখানে বিষ্ণু বসে আছে, আমি এই বিষ্ণু বসার সেটাকে আমি ভেদ করব। তারপর হচ্ছে খোদার আসন, খোদা মানে ওদের ইসলামদের, মানে যেখানে ঈশ্বর বসে, মানে আল্লাহ বসে থাকে। হ্যাঁ, ওদের খোদা মানে কি? খোদা যারা ইসলামদের হয় তাদেরকেই তো খোদা বলা হয়। তো যাদের ইসলামদের যে ভগবান, সে আল্লাহ, তার আসন আরস, আরস মানে হচ্ছে ওই খোদার এই বসবাস স্থান। তো বলছে আমি পৃথিবী ভেদ করব, আমি আকাশ ভেদ করব, আমি বিষ্ণুর আসন ভেদ করব, আমি খোদার আসন ভেদ করব, আমি ক্ষুধার বাসলালয় ভেদ করব, সেটা ছাড়িয়া উঠিয়াছি শির বিস্ময়ে আমি বিশ্ব বিধাত্রীর। বলছে আমার এই যে মাথা, সেটা আমার সমস্ত কিছু ছেড়ে আমি উপরে উঠব। মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ, রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলছে আমার ললাটে, আমার কপালে রুদ্র ভগবান জ্বলে। ওই যে তার রাজটিকাটা আছে, সেই রাজটিকাটা হচ্ছে তার ওই রুদ্র ভগবান, অর্থাৎ শিব, যে ভয়ঙ্করের দেবতা, সে জ্বলছে। বলো বীর আমি চির উন্নত শির। বলছে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তোমার মাথা নোয়ানোর কোনো দরকার নেই, যদি তুমি পারো তো তুমি সমস্ত কিছু ধ্বংস করে দাও। প্রলয় উল্লাস কবিতা তোরা পড়ে এসেছিস আশা করি ক্লাস 10, তবে বুঝতে পারবি। প্রলয় উল্লাস পড়েছিস তো? হ্যাঁ স্যার। প্রলয় উল্লাস কবিতাটা পড়েছিস? হ্যাঁ তো সেই প্রলয় উল্লাসের জায়গা যদি তোরা দেখিস, তাহলে
সেই জায়গাটাও তোরা অ্যাড করতে পারিস। সেখানেও তিনি বলছেন ওই যে বহ্নি শিখার জায়গা, বলছে যুব সমাজের, বলছে এতটা তেজ বলবো না, ওটা যুব সমাজকে কেন্দ্র করে যেহেতু লেখা হয়েছে, শুধু রুদ্ররূপী শিব শিব যেটা, সেটা হচ্ছে উপমা আর কি, একটা বন্যি জ্বালার ভয়াল কোটাল এরকম টাইপের আছে। বলছে যুব সমাজ বা শিব আসছে এবং তার নেত্রে 12টা সূর্য একত্রিত করলে যে শক্তি আছে, সেই শক্তিটা তার ওই তৃতীয় নেত্র থেকে বার হচ্ছে। তো সেই নেত্রটাই, সেই শক্তিটাই হচ্ছে যুব সমাজের শক্তি, যেখানে সবাই সিন্ধু পাড়ের সিংহদ্বারে ওই ভাঙলো আগল ওইরকম টাইপের আছে দেখিস, যেখানে সব যুব সমাজ এসে নিয়ে বলছে তোমরা যা সেই সিন্ধু পাড়ের যারা লাক্ষাদ্বীপ পুঞ্জের ওই দিকটাতে যে জেলখানাটা আছে, সেই জেলখানাটাকে তোরা ভাঙ। সেটাই হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে দেখ, এটা হচ্ছে তার বিদ্রোহ সত্তা। এখানে আবার আরেকটা আছে, দেখ, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। এই রকম বর্তমানে লাইন বলার মতো ক্ষমতা পশ্চিমবঙ্গের বুকের ভিতরে জন্ম নিয়ে কোনো কবির ভিতরে নাই, সব চটিচাটা কবি। খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। খেয়ালি বিধি মানে বিধি মানে কি? বিধি মানে হচ্ছে নিয়ম কানুন। বলছে যে কোনো আমি ওই মন গড়া কোনো একটা বিধি তুমি আমাকে দিয়ে দেবে আর আমি সেটা মেনে নেব, সেটা কখনো হয় না। অসচেতন অবস্থায়, সচেতন অবস্থায় না থেকে যদি কোনো ব্যক্তি কোনো নিয়ম বিধি বানায়, বলছে তার আমি বক্ষ আমি ছিঁড়ে মানে ছিন্ন করে দিব। আমি বিদ্রোহী ভৃগু। এখানে আমি বলতে কে? কাজী নজরুল ইসলাম। সে নিজেকে বিদ্রোহী বলে ঘোষণা করছে, এবং বিদ্রোহীটা কার মতো? ভৃগুর মতো। ভৃগু হচ্ছে একটা ঋষি। ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। এই ভৃগু একটা সময় ভগবান শ্রী বিষ্ণুর বক্ষে পা দিয়েছিল আর কি। তো বলছে আমি সেই বীরত্বযুক্ত ভৃগু, যে কিনা একটা সময় ভগবান বিষ্ণুর বক্ষে পা দিয়েছিল, বুকে পা দিয়েছিল। বলছে আমিও এই ব্রিটিশ সরকারের যে নেতা, যে রানী এলিজাবেথ সম্ভবত, তার বক্ষে পা রাখব। এবং এই যে খামখেয়ালি যে বিধি যেটা তৈরি হয়েছে, সেই সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে আমি একটা নতুন দুয়ার আমি এটা তৈরি করব। কারণ সবাই জানে যে ধ্বংস যেখানে আছে, প্রলয় যেখানে আছে, সেখানেই উল্লাস আছে। সেই জন্যই তো কবিতাটার নাম প্রলয় উল্লাস। প্রলয় থাকলে কখনো উল্লাস আনন্দ আসতে পারে না? কখনোই আসতে পারে না। কিন্তু যদি তোরা দার্শনিক চিন্তা করিস, তাহলে প্রথমে ধ্বংস, ধ্বংস ছাড়া নতুন সৃজন কখনো সম্ভব নয়। প্রথমে ধ্বংস হও, তবে গিয়ে তুমি নতুন আলো দেখতে পাবে। ভৃগুর একটা কাহিনী আছে, সেটা নর্মাল। আমরা সবাই জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন আমাদের দেবতা। তোরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিস যখন তোদেরকে শ্রীকৃষ্ণ কীর্তন, বা ফার্স্ট সেমিস্টারে পড়েছিস যখন তোরা শ্রীকৃষ্ণ কীর্তন তোদেরকে আমি পড়িয়েছিলাম একদম শুরুটাতে। কি রে টুম্পা, এই জায়গাটা ছিল দেখিস পিপিটিতে অ্যাড করে। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতা আছে। আমরা এই তিনজন দেবতাকেই আমরা শ্রেষ্ঠ দেবতা বলি। আমাদের এই যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনজন দেবতাকেই আমরা বলি শ্রেষ্ঠ দেবতা। তো এই যে অনেকগুলো ঋষিগণ, সব থেকে শ্রেষ্ঠ ঋষি হচ্ছে ভৃগু। তো ঋষিরা একটা সময় জিজ্ঞেস করছে ভৃগুকে, বলছে হে ঋষিবর, বলছে এই তো আমাদের শ্রেষ্ঠ দেবতা তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো বলছে আমরা কাকে শ্রেষ্ঠ বলি? শ্রেষ্ঠ ভগবানকে। আমরা শ্রেষ্ঠ কাকে ধরবো? তখন বলছে ঠিক আছে, তার উত্তর আমি নিয়ে আসছি। তখন এই ভৃগু তিনজনের কাছেই যাচ্ছে। প্রথমে সে ব্রহ্মার কাছে গিয়েছিল। ব্রহ্মার কাছে গিয়েছিল। এই ব্রহ্মার আবার এত ডেঞ্জার মানুষ, এর রূপসী কন্যাকে দেখার জন্য এর পঞ্চমুখ হয়ে যেতে পারে, কিন্তু তার সামনে যে একজন ভৃগু, একজন এত বড় ঋষিবর এসেছে, তাকে দেখার জন্য তার সময় হয়নি, তাকে সে খেয়ালই করেনি। তোরা সম্ভবত
প্রথমে শাক্তপদা স্যার দেখা যাচ্ছে না। বাকিদের হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তোরা প্রথমে ওই আমার উমা সামান্য মেয়ে নয়, সেখানে তোরা এই এই ব্রহ্মার পঞ্চমুখ সম্ভবত তার কথা শুনেছিস কিসের জন্য? ওই একটা রূপসী কন্যাকে দেখার জন্য। সেটা ওর তৈরি হয়ে যেতে পারে, কিন্তু সামান্য একটা যে এত বড়, সামান্য বলবো না, এত বড় যে ঋষি বর এসেছে তাকে দেখার জন্য তার সময় নেই বা খেয়াল করেন। তখন এই বেটা ভৃগু রেগে গেছে, রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছে, বলছে যাও, বলছে মর্ত পৃথিবীতে তোমার পুজো হবে না। লক্ষ্য করে দেখিস ব্রহ্মাকে পৃথিবীতে কেউ পুজো করে? করে পুজো? পুজো কি না। হয় না। না। এ পরে গেল তাহলে এ শ্রেষ্ঠ থেকে আউট অফ সিলেবাস। এ পরে গেল শিবের সাথে। শিব হচ্ছে সব থেকে এমন একটা ব্যক্তিত্ব যার ভিতরে পিওর অ্যান্ড পবিত্র ভালোবাসাটা লুকিয়ে আছে। বর্তমানের স্বামী স্ত্রী, বর্তমানের স্বামীরা আলাদাই দুনিয়াতে থাকে, যে স্বামী স্ত্রীকে প্রণাম করতে পারে না, তবে নাকি জাত যায়, তবে নাকি কুল ধ্বংস হয়, তবে নাকি পাপ হয়। কিন্তু তোরা যদি লক্ষ্য করে দেখিস, এই শিব এমন একজন প্রেমী যে তার নিজের স্ত্রীকে প্রণাম করে সম্মানের খাতিরে। তো এরা দুজন কৈলাসে বসে আছে, গল্পগুজব করছে। এই সময়ে ভৃগুর এন্ট্রি হয় সেখানে, এরাও খেয়াল করেন। তখন ভৃগু শিবকে ওইখানে দেখি সম্ভবত একটা বর দেই যে তোমারও মর্ত পৃথিবীতে পুজো হবে না। তখন শিবের কাছে আগেকার সময় দেখবি এই যে ঋষি মুনিদের প্রচুর অবদান থাকতো, ঠিক আছে, এদেরকে প্রচুর সম্মান দেওয়া হতো, ব্রাহ্মণকে প্রচুর সম্মান দেওয়া হতো, এরাই শ্রেষ্ঠ ছিল। সবকিছু নিয়ম বিধির তৈরি করার ভণ্ডামিটা এরাই করেছে আর কি, এই ব্রাহ্মণেরা। তখন শিব কাকুতি মিনতি করেছে, তখন বলছে ঠিক আছে তোমাকে আমি বড় দিলাম। শিবের দেখবি লিঙ্গ পূজা হয়, তো বলছে মর্ত পৃথিবীরা তোমার লিঙ্গকেই পূজা করবে। শিবের মূর্তি দেখবি খুব কম হয়, ও লিঙ্গকেই কিন্তু সর্বাধিক হিসেবে আমরা পুজো করে থাকি, হ্যাঁ কি না রে? করি তো শিবলিঙ্গকেই। তো এটা গেল, হ্যাঁ স্যার। তাহলে এও আউট অফ সিলেবাস। এরপরে আসছে বিষ্ণুর কাছে। বিষ্ণু তার ঘুমিয়ে আছে তার নিজের আসনে। এরপরে ঋষি এখানে এসেছে, এখানে এসে নিয়ে সে তাকে ডাকাডাকি করেছে, হয়তো শুনেনি। তখন সে ডাইরেক্ট তার বুকের মধ্যে পা দিয়ে দিয়েছে। যখনই বুকের মধ্যে পা দিয়েছে, তখন যখন বিষ্ণুর ঘুম ভাঙে, বিষ্ণু ঘুমিয়েছিল আর কি, তখন সে প্রচুর কাকুতি মিনতি করেছে, ওর পা ধরেছে, বলছে হে ঋষিবর, আমি এত বড় পাপ করে ফেললাম, তুমি আমার পেশে এসেছো কিন্তু আমি বুঝতে পারিনি। তো এই যে স্টাইলটা, এই যে নম্রতা, এই যে বিনয়, এই যে ভালোবাসা, এই যে সমর্পণ, এই যে আত্মসমর্পণ, এই যে নিষ্ঠা, এই যে ভক্তি, এই সমস্ত কিছু মিলিয়ে ভৃগুকে কোথাও না কোথাও শান্তি দিয়েছে, কোথাও না কোথাও সন্তুষ্ট করতে পেরেছে। তখন এই ভৃগু একে বলছে যাও বিষ্ণু, তুমিই হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেবতা। সেই জন্য আমরা কৃষ্ণকে, যার অবতার আমরা পাই, বিষ্ণুর অবতার, আমরা বিষ্ণুকে, আমরা কৃষ্ণকে ভগবান রূপে মেনে নিই। তো এই যে ভৃগু, আমি বিদ্রোহী ভৃগু, যে সময়টাতে ব্রিটিশ সরকার শাসন করছে, তার রানী এলিজাবেথ, সে তো এক জায়গাতে বেটা ঘুমোচ্ছে বসে বসে, কিন্তু তার যে চেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেলারা কি করছে? ভারতকে শাসন করছে, ভারতবাসীকে শাসন করছে। তখন সে বলছে এই যে ভৃগু হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম, আমি বিদ্রোহী ভৃগু, বলছে ভগবান বুকে এঁকে দি পদচিহ্ন। তো এখানে ভগবান হচ্ছে ওই যে রানী, বলছে আমি তোমার বুকে, বলছে পদচিহ্ন মারবো, তোমার এই খামখেয়ালি যে বিধি নিষেধ, সেগুলো তোমার বক্ষটা একদম পুরো চিরে চিরে ছিন্ন করে দেবো। তাহলে পটভূমিটা বুঝতে পারছিস কোথা থেকে কোথায় গেছে?
কি বড় মাপের কবি, কি বড় মাপের বিদ্রোহী সত্তা তার ভিতরে রয়েছে। কারারই রোহ কপাট, বলছে কালালই রোহ কপাট ভেঙে দে, ভেঙে চুরমার করে দে, খান খান করে দে। রক্ত শব্দ যে কতবার এসেছে তার কবিতায় তোরা ধারণাও করতে পারবি না। রক্ত মানেই হচ্ছে বিদ্রোহ, রক্ত মানেই হচ্ছে ভয়ঙ্কর। আর এই রক্তটা বারবার ব্রিটিশ শাসনদের বা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ব্রিটিশদের রক্ত চাওয়ার কথা বলা হয়েছে এখানে। যুব সমাজকে বারবার তার কবিতার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম উজ্জীবিত করেছে, যাতে করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা একসাথে গিয়ে তাদের যে সিংহদ্বার সেটাকে বা তাদের যে আগল সেটাকে ভেঙে চুরমার করে দিতে পারে। এই কারণেই তো এই মানুষটা বিদ্রোহী কবি, এই কারণেই তো বিদ্রোহী। বুঝতে পারছিস এই মানুষটা কেন বিদ্রোহী, কেন একে আমরা বিদ্রোহী বলি, কেন কাজী নজরুল ইসলামের নাম শুনতে শুনতেই আমরা একে বিদ্রোহী কবি বলে চিহ্নিতকরণ করি? বুঝতে পারলি জায়গাটা? কিরে নুনুরা, বোরিং লাগছে? না স্যার। বোরিং লাগছে? হ্যাঁ স্যার। বলি না বোরিং স্যার। লাগছে? হ্যাঁ স্যার। বাকিদের কোনো সাড়া শব্দই নাই। কিরে নুনুরা, বোরিং লাগছে তোমাদের? হ্যাঁ, না স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারছিস তো বিষয়গুলা? আমাদের যেটুকুনি দরকার সেটুকুনি চলে যাব এবারে। প্রথম কাব্যগ্রন্থ আমরা মনে রাখবো, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবি সোনা আমার বাবুরা। অগ্নিবীণা, পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কার লেখা? কাজী নজরুল ইসলাম, 1922 খ্রিস্টাব্দে সেটা প্রকাশ হয়েছে। ঠিক আছে, ভালো করে মনে রাখবি প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম। প্রশ্ন দেবে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কার লেখা, প্রকাশকাল লেখো, কিংবা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ এবং প্রকাশকাল লেখো, তাহলে হবে অগ্নিবীণা, প্রকাশকাল 1922। ওকে, কাব্যটি তিনি রবীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছে, নট ঠাকুর। হ্যাঁ, এগুলো মনে রাখার দরকার নাই, শুধু এইটুকু মনে রাখবি প্রলয় উল্লাস কবিতাটা তার এই কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং তার শ্রেষ্ঠ যে কবিতা বিদ্রোহী, এই দুটো কবিতাই কিন্তু তার এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। সেই জন্য পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে প্রলয় উল্লাস কবিতাটি কার, বিদ্রোহী কবিতাটি কার, কিংবা অগ্নিবীণা কাব্যগ্রন্থের দুটো কবিতার নাম লেখো। তো সেই জন্য দেওয়া আছে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রলয় উল্লাস, এবং দ্বিতীয় এবং শ্রেষ্ঠ যেটা সেটা হচ্ছে বিদ্রোহী। দুটাই 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রলয় উল্লাস প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়, আর আমাদের বিদ্রোহী বিজলি পত্রিকাতে প্রকাশিত হয়। প্রলয় বিদ্রোহীতে মোট 139টা লাইন আছে, এবং এই যে আমি শব্দটা যেটা মোহিতলাল মজুমদার বলেছিল যে আমার আমি নামক প্রবন্ধ থেকে এই বিদ্রোহী কবিতার ভাববস্তু কাজী নজরুল ইসলাম গ্রহণ করেছিল, যে কন্ট্রোভার্সিটি ছিল। তো এই আমি নামক শব্দটা মোট 147 বার তিনি ব্যবহার করেছেন, এটাই ছিল তার সব থেকে বড় অপরাধ। এই কারণেই মোহিতলাল মজুমদার এই মন্তব্যটা করেছিল। তো যাই হোক, এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবি প্রলয় উল্লাস এবং বিদ্রোহী কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে দরকার নেই মনে রাখার, জাস্ট আমি নর্মাল দিয়েছি ইনকেসের ব্যাপারে যদি পরীক্ষাতে আসে। হ্যাঁ, তো আসে মাঝে মাঝে, তবে আসবে না তোদের। প্রলয় উল্লাস এবং বিদ্রোহী এই দুটো মনে রাখবে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, এখানে মোট 12টা কবিতা আছে। ঠিক আছে, অন্যতম একটা গুরুত্বপূর্ণ কবিতার নাম হচ্ছে ধূমকেতু। তাহলে এখানে 3টে কবিতা মনে রাখবি, একটা হচ্ছে প্রলয় উল্লাস, একটা বিদ্রোহী, আর একটা হচ্ছে ধূমকেতু। এই 3টা কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বাবুরা? প্রবাসী পত্রিক। ধুর খেপি এগুলা, অগ্নিবীণা। কোন দিকে যে মন দিয়ে সরি আলু স্যার। আলু বেগুন খাই ক্লাস করছিল কি কে জানে, একটু ওইরকম হয়। আমি জিজ্ঞাসা করি অগ্নিবীণা। 3টা কবিতা কোন কবিতার কাব্যগ্রন্থের অন্তর্গত? স্যার কিছু না। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই 3টা কবিতা? অগ্নিবীণা। অগ্নিবীণা। এটা ভালো করে মনে রাখ। নেক্সট হচ্ছে দোলন চাপা। হ্যাঁ, এটা হচ্ছে প্রেম এবং প্রকৃতির কবিতা, মনে রাখার দরকার নেই। অগ্নিবীণাটা মনে রাখবি ভালো করে। ঠিক আছে, বিশ্বের বাঁশি প্রচণ্ড ইম্পর্টেন্ট, যেগুলো বলছি সেগুলো শুধু মনে রাখবি। বিশ্বের বাঁশিটা খুব ইম্পর্টেন্ট। কাব্যগ্রন্থটি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উৎসর্গ কাকে করেছে অতটা ইম্পর্টেন্ট নয়, মিসেস এম রহমানকে উৎসর্গ করেছিল। হ্যাঁ, এইটা হচ্ছে তার প্রথম নিষিদ্ধকৃত উপন্যাস, সরি কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থটাকে প্রথম ব্রিটিশ সরকার নিষেধ করেছিল। বিষের বাঁশি, যে বাঁশি দিয়ে বিষ নির্গত হয়। ঠিক আছে, যে বাঁশি দিয়ে বিষ, স্যার দেখা যাচ্ছে না। আরো দেখা যাচ্ছে নাই। আরে বাকিদের না স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। কতবার এই নাটকটা চলবে এই পৃথিবীতে? সবার প্রবলেম।
এইবারে নুনুরা বলতো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এবারে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। এরকম একটু নাটক হয় মাঝে মধ্যে। ল্যাপটপটা আমার নাচনা ল্যাপটপ, বুঝলি? তো কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ সেটা হচ্ছে বিষের বাঁশি। এটা মনে রাখবি, এটা ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, 1924 খ্রিস্টাব্দে নিষিদ্ধ করা হয়, কারণ এখানে ফাইটিং ফাইটিং কবিতা রয়েছে। ব্রিটিশ সরকার বিরুদ্ধে আমাদের যুব সমাজকে উজ্জীবিত করার একটা জায়গা ছিল, সেই জন্য এই কাব্যগ্রন্থটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, এই প্রচলন বন্ধ করে দেওয়া হয়েছিল। তার ভিতরে শিকল পরার গান, বন্দি বন্দনা, মরণ বরণ, এই কবিতাগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে না মনে রাখলেও চলবে, এইগুলো প্রশ্ন দেবে না বিশের মাসি কবিতার মধ্যে। তবে ওই প্রথমের যেটা বললাম, প্রলয় উল্লাস, বিদ্রোহী এবং ধূমকেতু, ওই তিনটা মনে রাখবি শুধু। বিশের মাসি কাব্যগ্রন্থটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, সাল সমেত কিন্তু মনে রাখিস। এবং এইটা মনে রাখিস, প্রথম নিষেধ করেছিল আর কি, নিষিদ্ধ করেছিল আর কি, প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল বিশের মাসি। ভাঙ্গার গান, সেম জায়গা, ভাঙ্গার গান, যে গান ভেঙে গুড়ে চুরমার করে দেবে, ঠিক আছে? তার ভিতরে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে ভাঙ্গার গান, দেখ, ঝোড়ো গান, হ্যাঁ, দুঃশাসনের রক্তপান, দেখছিস রক্ত শব্দটা, যারা খারাপ শাসন করছে তাদের রক্তপান। তাহলে এই যে ভাঙ্গার গান, এখানের ভিতরেও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার বিভিন্ন ধরনের যুব সমাজকে উজ্জীবিতমূলক কবিতা বা গান রয়েছে এখানে, ঠিক আছে? তো সেই জন্য এটা ইম্পর্ট্যান্ট, এবং এইটা ইম্পর্ট্যান্ট যে এইটা উৎসর্গ করেছিল মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে। তো এইটা পরীক্ষাতে বারবার মানে আসে, যে কবি কাজী নজরুল ইসলাম ভাঙ্গার গান যে কাব্যগ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেছেন, তখন এইটা এই জন্য স্টার দিয়ে রেখেছি এইটা। তো মনে রাখবি, মেদিনীপুর বাসীর উদ্দেশ্যে তিনি এইটা ভাঙ্গার গান করেছিল। এটাও নিষিদ্ধ করা হয় 1924 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এটি ব্রিটিশ সরকার কখনো কিন্তু নিষেধাজ্ঞা মানে প্রত্যাহার করেননি। মানে ব্রিটিশ সরকার এই যে 1924 খ্রিস্টাব্দে এটা নিষেধ করেছে, প্রচার বন্ধ করেছে, যে এর প্রচার বন্ধ, টোটালি বন্ধ। তো কোনোদিন ব্রিটিশ সরকার এই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করেনি, মেনে নিন। এই যে যেমন তোর বিশের বাঁশি, এই যে এই বিশের বাঁশি যে জায়গাটা, এটা তো তার প্রথম কাব্যগ্রন্থ যেটা ব্রিটিশ সরকার নিষেধ করেছিল, সেটা 1924 খ্রিস্টাব্দে নিষেধ করা হলেও 1945 খ্রিস্টাব্দে কিন্তু সেই নিষেধাজ্ঞাটা নিয়ে নেওয়া হয়। ব্রিটিশ সরকার কিন্তু ঘুরিয়ে নিয়েছিল আর কি, তো প্রশ্ন আসবে না সেই জন্য দিইনি। 1945 খ্রিস্টাব্দে পুনরায় আবার এই বিশের বাঁশি কিন্তু প্রচলন হয়েছিল। কিন্তু ভাঙ্গার গান কোনো রকমভাবে ব্রিটিশ সরকার এই নিষেধাজ্ঞা কিন্তু করেনি, কারণ ডেঞ্জার ডেঞ্জার কবিতা এখানে। এই নামটা শুনেই তো তোরা বুঝতে পারছিস, দুঃশাসনের, হ্যাঁ, কি রক্তপান, বুঝতে পারছিস জায়গাটা। তো সেই জন্য ভাঙ্গার গান প্রচুর ইম্পর্ট্যান্ট, এবং মেদিনীপুরবাসীকে যে উৎসর্গ করেছিল এটা আরো বেশি ইম্পর্ট্যান্ট। ছায়ানট মনে রাখার দরকার নেই, 1925 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হচ্ছে। এটা হচ্ছে প্রেমমূলক কাব্য, 50টা কবিতা আছে, কিচ্ছু দরকার নেই। চিত্তনামাটা ইম্পর্ট্যান্ট, কারণ এই যে আমাদের যে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অন্যতম একজন ফ্রিডম ফাইটার, তো এর মৃত্যুতে শোকাহত হয়ে তিনি এই কাব্যটা লিখেছেন। আগাগোড়া আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কথা কিন্তু এখানে রয়েছে। তো পরীক্ষাতে দিতে পারে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে কেন্দ্র করে কাজী নজরুল ইসলামের কাব্যের নাম কি, তখন হবে চিত্তনামা, ঠিক আছে? তো চিত্তনামাটা মনে রাখবি, যেটা 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সাম্যবাদী কবিতাটা প্রচুর ইম্পর্টেন্ট, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে না সেকেন্ড সেমিস্টারে নতুন কবিতাটা অ্যাড করেছে, সাম্যবাদী কবিতা। এর ভিতরেই রয়েছে সাম্যবাদী কবিতা। তো এইটা কাব্যগ্রন্থ যেটা 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত। এখানে তিনি সাম্যের গান গেয়েছেন, এখানে তিনি সাম্যের গান গেয়েছেন। সে তুমি যাও হও বাবু, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ফার্সি, হ্যাঁ, জেন্দাবেস্তা মেন্দাবেস্তা, যাই হয় না তুমি, যে গ্রন্থের মানুষই হবে না কেন, আমি সাম্যের গান গাই। আমার গানে সবাই সমতা। তুমি সে তুমি তো তোমার ধর্ম যাই হোক না কেন, তুমি হিন্দু হতে পারো, তুমি বাইবেল হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, যাই হোক না কেন, আমার সাম্যের গানে তোমরা সবাই সমান, ঠিক আছে? তো এই সাম্যের গান গেয়েছে কিন্তু এই সাম্যবাদী প্রত্যেকটা কবিতার ভিতরে। সাম্য কবিতা তো সাম্যের গান আছে, সাম্যবাদী কবিতা তো সাম্যের গান আছে, ঈশ্বর কবিতা তো, মানুষ কবিতাতেও, নারী কবিতা তো, প্রত্যেকটা জায়গাতে সাম্যের গান আছে। নারী কবিতাতে বলছে নারী এবং পুরুষ দুজনেই সমান, ঠিক আছে? তারা কখনো আলাদা নয়, ঠিক আছে? ঈশ্বর নারীকে যতটা ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে, পুরুষকেও ঠিক ততটাই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে। তাহলে নারী আলাদা পুরুষ আলাদা কেন? দুজনেই সমান। তো প্রত্যেকটা কবিতায় এখানে সাম্যের গান গেয়েছেন, সেই জন্য কাব্যগ্রন্থটার নামই হচ্ছে সাম্যবাদী, এবং প্রচণ্ড ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। সাম্যবাদী কাব্যগ্রন্থটা 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
যেখানে মোট 11টা কবিতা আছে, অত দরকার নেই। এখান থেকে মনে রাখবি সাম্যবাদী, সাম্য এবং নারী, এই নারীটা সব থেকে ইম্পর্টেন্ট। এই 3টে কবিতা একটু মনে রাখিস এখান থেকে। সাম্যবাদী, সাম্য এবং নারী কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। শোনা যাচ্ছে তো রে বাবুরা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে। এই সর্বহারা যেটা আছে সবকিছু হারা আর কি, 20 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই যেটা বিরাজ সুন্দরী দেবীকে উৎসর্গ করেছিল আর কি। বিরাজ সুন্দরী দেবী মানে বুঝাই বললাম, যেখানে 39 দিন অন্নশন বসেছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিল যে রবীন্দ্রনাথ, এ বাবু তুমি হাঁটো, এই তোমার কাব্য জগতে প্রয়োজন আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনেনি। তখন বিরাজ সুন্দরী দেবী একটা পত্রে কাজী নজরুল ইসলামকে বলেছিল যে তুমি অন্নশন হাঁটিয়ে দাও, তখন সে তুলে নিয়েছিল। তো বিরাজ সুন্দরী দেবীকে উৎসর্গ করেছিল, অতটা ইম্পর্টেন্ট নয়। সর্বহারা কাব্যগ্রন্থটি কার লেখা এবং কত সালে প্রকাশিত হয় সেটা ইম্পর্টেন্ট, 1926 খ্রিস্টাব্দে, ভালো করে মনে রাখবে। সর্বহারা সর্বহারা একটা কবিতা, কৃষাণের গান একটা কবিতা, শ্রমিকের গান একটা কবিতা, কান্ডারি হুঁশিয়ার একটা কবিতা, আমার কৈফত একটা কবিতা। এখানে সাধারণত শ্রমজীবী মানুষের, যারা শ্রমিক, যারা সমস্ত কিছু তার ন্যূনতম যে একটা মানুষের খাদ্য, বাসস্থান এবং যে জায়গাটা থাকে, 3টে যে ন্যূনতম চাহিদা, সেই জায়গা থেকেই যারা বঞ্চিত, হ্যাঁ, তাদের হয়ে তিনি এখানে কথা বলেছেন। যারা সর্বহারা, যারা কৃষাণ, যারা শ্রমিক, ঠিক আছে, তাদের হয়ে তিনি কথা বলেছেন এই সর্বহারা কবিতার প্রত্যেকটা কবিতার মধ্যে। তো সর্বহারা কবিতাটা এখানে মনে রাখবি, কান্ডারি হুঁশিয়ার এবং আমার আমার কৈফত, এই 3টে মনে রাখবি এখান থেকে। সর্বহারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমার কৈফত প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কবিতা, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। তো এই তিনটে এখান থেকে মনে রাখবি, সর্বহারা, আমার কৈফত এবং কান্ডারি হুঁশিয়ার, এই 3টে সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। হ্যাঁ, আর কিচ্ছু মনে রাখার এখানে দরকার নেই, সাল এবং কাব্যগ্রন্থটা কার লেখা। ওকে। এই ঝিঙে ফুল, ফণি মনসা, জিঞ্জির সঞ্চি, এই ঝিঙে ফুল, ফণি মনসা এগুলো মনে রাখার দরকার নেই বাবুরা। তবে শুধু যদি পারিস এইটুকু মনে রাখবি যে এই ঝিঙে ফুল, ফণি মনসা, এই জিঞ্জির, এই 3টে কাব্যগ্রন্থ ওর লেখা। সালগুলো মনে রাখার এখানে কোনো দরকার নেই। সঞ্চিতা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এটা একটা কবিতা সংকলন আর কি, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ তিনি করেছেন। পরীক্ষাতে ইনকেসের ব্যাপারে যদি প্রশ্ন দেই তোদেরকে, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি বা কোন কবিতা সংকলনটি, তখন লিখতে যেন পারি সঞ্চিতা, ঠিক আছে। ওকে, সাল মনে রাখার এখানে দরকার নেই। আর রবীন্দ্রনাথ ঠাকুরও তাকে একটা বসন্ত নাটক তিনি লিখেছেন, যেটা আমাদের কাজী নজরুল ইসলাম বাবুকে নিয়েই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা কিন্তু কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটার নাম হচ্ছে বসন্ত। সিন্ধু হিন্দোল, ঠিক আছে, সিন্ধু হিন্দোল, সিন্ধু হিন্দোল 1927 সালে প্রকাশিত, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তো এইটা একটু মনে রাখবি, সাল মনে রাখ না রাখ, কিন্তু এটা মনে রাখবি। চক্রবাক, এটাও ইম্পর্টেন্ট, 1929, এই চক্রবাক, সিন্ধু হিন্দোল, এই দুটো কিন্তু এখান থেকে মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে। ওকে। সন্ধ্যা দরকার নাই। প্রলয় শিখা, এই প্রলয় শিখাটা বাজেয়াপ্ত করা হয়েছিল, ঠিক আছে, আর একটা অনুষ্ঠানে বাজেয়াপ্ত করা হয়েছিল, ঠিক আছে। একটা অনুষ্ঠানের মধ্যে কাকে একজনকে দায়িত্ব দিয়েছিল বাবা, ঠিক মনে নেই আমার। তো সে এসে নিয়ে পুরোপুরিভাবে বাজেয়াপ্ত, মানে চুরি করে নেওয়া হয়েছে আর কি, ছাড়িয়ে নেওয়া হয়েছে আর কি বইটা, সেটা হচ্ছে বাজেয়াপ্ত, নিষেধাজ্ঞা জারি নয়, সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করা হয়েছিল। তাহলে পরীক্ষাতে প্রশ্ন দেবে তার কোন কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটা প্রলয় শিখা, যেটা 1931 সালে বাজেয়াপ্ত করেছিল কারা? ব্রিটিশ সরকার। এগুলো মনে রাখার দরকার নেই। নির্ঝর, নতুন চাঁদ, শেষ জগৎ কিচ্ছু মনে রাখার দরকার নেই এগুলা। ঝড়টা একটু মনে রাখার চেষ্টা করবি, কারণ তার এটা শেষ কাব্যগ্রন্থ, ঠিক আছে। পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে তার শেষ কাব্যগ্রন্থের নাম কি, সেটা হবে ঝড়। এবং তার অসম্পূর্ণ একটা কাব্য আছে, সেটা হচ্ছে মরুভাস্কর, যেটা 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত। এটা চেষ্টা করবি একটু মনে রাখার। ওকে। তবে এত ডিপ প্রশ্ন দেবে না কাজী নজরুল ইসলাম থেকে, আমি যেটা বললাম সেটা একটু মনে রাখিস, ভালো করে নামগুলো একটু মাথার ভিতরে ঢুকিয়ে নে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে যে তথ্যগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট বললাম, সেগুলো মনে রাখিস। বিষের বাঁশি, ভাঙ্গার গান, চিত্তনামা, সাম্যবাদী, সর্বহারা, সাল সমেত এইগুলো মনে রাখবি, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। বোঝা গেল রে বাবুরা? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। দেখ, যেগুলো ওই ভাঙ্গা হ্যাঁ স্যার। ফাটি কাটাকাটি আছে সেগুলো মনে রাখবি, ঠিক আছে। যেমন হচ্ছে অগ্নিবীণা, যে বীণার মধ্য দিয়ে আগুন বার হয়, সেটা হচ্ছে অগ্নিবীণা হলো। তাহলে এই আগুন মানে এখানে বিদ্রোহ সত্তা আছে, যেখানে বিদ্রোহ সত্তা আছে সেই কাব্যগ্রন্থগুলো মনে রাখবি। ওকে। বিষের বাঁশি, যে বাঁশি দিয়ে বিষ নির্গত হয়, ঠিক আছে। ভাঙ্গার গান, যে গান ভেঙে গুড়ে চুরমার করে দেবে, ঠিক আছে। চিত্তনামা, যেহেতু দুঃখের জায়গা, সেই জন্য চিত্তরঞ্জন দাসের মৃত্যুকে সংবাদ করে। ওকে। সাম্যবাদী, সাম্যের কথা বলেছে এখানে। আর সর্বহারা, বাবু সব কিছু হারিয়েছো তুমি, ন্যাংটো হয়ে গেছো, কিষানদের উদ্দেশ্যে লিখেছে। তো যাই হোক, আই এম এক্সট্রিমলি সরি। তো তোদেরকে বোঝানোর জন্য বললাম আর কি। তো সর্বহারা সেটা কিষানদেরকে উদ্দেশ্য করে লিখেছে। তো এই কিছুগুলো মনে রাখার
বিষয় তোদের, আর বাকিগুলো কিন্তু কোনো মনে রাখার দরকার নেই। এবং পরীক্ষাতে প্রশ্ন আসবে এরকমভাবে, কাজী নজরুল ইসলামের দুটো কাব্যগ্রন্থের নাম লেখো, কিংবা হয়তো দেবে যে সর্বহারা কাব্যগ্রন্থটি কার লেখা, কত সালে প্রকাশিত হয়, কিংবা হয়তো দেবে সাম্যবাদী কবিতাটি কার লেখা, কত খ্রিস্টাব্দে প্রকাশিত, মানে কাব্যগ্রন্থটা, কিংবা দেবে যে হয়তো দিল যে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি, কত খ্রিস্টাব্দে প্রকাশিত। বোঝা গেল বাবুরা জায়গাটা? ক্লিয়ার? নিট অ্যান্ড ক্লিয়ার? বল। হ্যাঁ স্যার। এখান থেকে প্রশ্ন উত্তর আমি অ্যাড করিনি এই কারণেই, কারণ আমার পিপিটি বানাতে অনেক লেট হয়ে গেছিল, সেই জন্যই তোদেরকে আমি 8টা আজকে সময়টা দিলাম, কারণ ওই সময় আমি পিপিটিটা বানাচ্ছিলাম। ঠিক আছে, তো আমি এই পিপিটিটা তোদেরকে দেওয়ার আগে প্রশ্ন উত্তর তো তোরা যেমন এর আগে মহিতলাল মজুমদারের জায়গাতে শেষ দিকে তোরা প্রশ্ন উত্তর পেয়েছিলি, ছোট ছোট কিছুগুলো পেয়েছিলি, আছে তো? সেরকমই কিছুগুলো প্রশ্ন উত্তর আমি এখান থেকে ইম্পর্ট্যান্ট যেগুলো আছে, যেগুলো এক্সট্রা আর কি, সেগুলো আমি নিচে প্রশ্ন উত্তর করে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তখন কিন্তু এই পার্টটা তোরা পাবি না। এই পার্টটা কি রাখবো এখানে? হ্যাঁ স্যার রেখে দিবেন। এটা থাকলো, তাহলে ওইখানে নিচে আমি প্রশ্ন উত্তরটা আজকেই আমি বানিয়ে নিয়ে মোটামুটি একটু দেরিতে ওই 12:30 একটা না হয় কাল সকালের দিকে কিন্তু এই আজকের ক্লাসের পিডিএফটা তোদেরকে আমি সেন্ড করবো। ঠিক আছে?